কিছুদিন আগেই 17তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে। শপথ গ্রহণের সময় সাংসদরা কেউ জয় শ্রীরাম, কেউ বা জয় বাংলা ইত্যাদি স্লোগান টোগান দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টাও করেছেন। তবে খবরটা নতুন নয়, নতুন খবর এটাই, দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে সেই এক দেশ আর এক নির্বাচন এই তত্ত্বকে আরও একবার সামনে নিয়ে এসছেন। এই যে এক দেশ আর একটাই নির্বাচন, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে একসাথে অনুষ্ঠিত করা, যার ফলে বাঁচবে টাকা, বাঁচবে সময়। এই বিষয়টা কিন্তু ভারতবর্ষে একেবারেই নতুন নয়। 1951 থেকে 1967 সাল পর্যন্ত ভারতবর্ষে বিধানসভা এবং লোকসভা নির্বাচন হতো একসাথেই। 1959 সালে কেরালার নাম্বুদিরিপাদের সরকার ভেঙে দেওয়া হয় 356 ধারা প্রয়োগ করে। এরপর 1960 সালে পুনরায় কেরালায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু 1970 সাল থেকেই মোটামুটিভাবে গোটা ভারতবর্ষে বিধানসভা এবং লোকসভা নির্বাচন আলাদা আলাদা সময় হয়ে আসছে। 1999 সালে অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি চেয়েছিলেন বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে একত্রিত করে তুলতে, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠেনি। কিন্তু তাহলে এত সমালোচনা কিসের? গত বছর অর্থাৎ 2018 সালে বর্তমান এনডিএ সরকার এ বিষয়ে মুখ খোলেন। তারা সওয়াল করেন এক দেশ এবং এক নির্বাচনের পক্ষে। কিন্তু ওই গত বছরই মধ্যপ্রদেশ এবং রাজস্থান সহ 4টি রাজ্যের ফলাফলে স্তম্ভিত হয়ে যান নরেন্দ্র মোদী। তাই তিনি এ বিষয় থেকে পিছু হটেন। কিন্তু এবার আরও একবার পুনরায় এই বিপুল ভোটে জয়লাভের পর নরেন্দ্র মোদী এক দেশ আর এক নির্বাচনের পক্ষে আরও একবার মুখ খুলেছেন। এই যে এক দেশ আর এক নির্বাচন, এই কথাটা বলতে গিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার যে যুক্তিগুলো দেখাচ্ছে, একটু ঘাটাঘাটি করলেই দেখা যায় বিষয়টা কতটা ফাঁপা আওয়াজ। 5 साल में एक बार चुनाव आए, महीना 2 महीना चुनाव का उत्सव चले, फिर सब काम में लगे। ये बात सबने बताई। सार्वजनिक रूप से स्टैंड लेने में दिक्कत होती होगी। क्या ये समय की मांग नहीं है कि हमारे देश में कम से कम मतदाता सूची तो एक हो? पहले 18 और 21 दो मतदान के अलग अलग होने के कारण अब 18 सबका मतदान है। आज देश का दुर्भाग्य है, जितने चुनाव उतनी मतदाता सूची। कितना देश का खर्च हो रहा है, कितना मैन पावर उस मतदाता सूची में लग रहा है। তারা বলছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় বিধানসভা এবং লোকসভা নির্বাচন করতে গিয়ে আসলে সাধারণ মানুষের উন্নয়নে ক্ষতি হয়। নির্বাচনী বিধি লাগু হওয়ার ফলে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার কেউই সঠিকভাবে সাধারণ মানুষের উন্নয়নটাই করে উঠতে পারে না। দ্বিতীয়ত তারা যেটা বলছে সেটা হলো, এই ভারতবর্ষের মতো এত বড় দেশে নির্বাচন বারংবার করতে গিয়ে সরকারি কোষাগার থেকে খরচ হয়ে যায় অনেক টাকা। কিন্তু মজার ব্যাপার এই যে গত লোকসভা নির্বাচনের দিকে তাকালেই দেখতে পাবেন মোট রাজনৈতিক দলগুলো যত টাকা খরচ করেছে তার 70% খরচ করেছে এই বিজেপি সরকার। তাহলে কি এর পিছনে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই আছে। 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা এবং নতুন সংবিধানকে কোনোদিন মেনেই উঠতে পারেনি রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ, যারা কিনা বিজেপির মূল চালিকা শক্তি। তারা মনে করে এই যে সংবিধান, তাতে কোনো হিন্দুত্ববাদই নেই। পাশাপাশি এই সংবিধান নাকি বিভিন্ন পশ্চিমী দেশ থেকে চুরি করা একটি সংবিধান। MS গোলওয়ালেকর, যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ নিজেদের প্রাণ পুরুষ হিসাবেই মানে, 1940 সালে তিনি RSS এর একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, আমরা এক জাতি, এক দেশ, এক ধর্ম, এক পতাকা এবং এক নেতৃত্বে বিশ্বাস করি এবং আমাদের এই ধারণাকে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। এবং তিনি আরও বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ নাকি ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে অস্বীকার করে। এই 3টি রং নাকি ভারতবাসীর জন্য অশুভ, তাই গোটা ভারতবর্ষ একদিন তাদের গেরুয়া পতাকার নিচে মাথা নোয়াবে। 1961 সালে গোলওয়ালেকর আরও একটি ভাষণে বলেন, এই যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ ফেডারেল স্ট্রাকচার, এর মধ্যেই লুকিয়ে আছে বিচ্ছিন্নতাবাদের সূত্র, আর তাই সংবিধান সংশোধন করতে হবে।
এবং এক জাতি এবং এক দেশ এই ধারণাকে কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। এর উদ্দেশ্যে তিনি কয়েকটি বইও লিখে গেছেন। আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর বেশ কটা বই ঘাটলেও তাদের এই ধারণা কিন্তু খুব স্পষ্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে এক দেশ আর এক নির্বাচন, এর ভিত্তিতে দিনের পর দিন ভেঙে পড়বে ভারতবর্ষের ফেডারাল স্ট্রাকচার। অঙ্গরাজ্যগুলি দিনের পর দিন ধরে তাদের ক্ষমতা হারাবে এবং ক্ষমতার গুণে বলীয়ান হয়ে উঠবে দেশের কেন্দ্রীয় সরকার। জিএসটি চালুর মধ্য দিয়ে কিন্তু এর প্রাথমিক কাজটা শুরু হয়ে গেছে। আসলে আসাম থেকে গুজরাট এবং কেরালা থেকে কাশ্মীর, এই এত বড় ভারতবর্ষে যে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য পরিলক্ষিত হয়, তাকে ভেঙে দেওয়াই মূল লক্ষ্য এই বিজেপি সরকারের। এবং এর মধ্যে দিয়ে তৈরি হবে বিভিন্ন ধর্মীয় সংকীর্ণতা। জয় শ্রীরাম মানুষকে বলিয়ে নেওয়া কিন্তু এরই একটা পার্ট। আসলে আপনি কিছুদিন পর খিচুড়ি না খেতে চাইলেও আপনাকে খেতে হবে, আপনি আমিষভোজী হলেও আপনাকে নিরামিষ খাইয়ে দেওয়া হবে, আপনি জয় শ্রীরাম যতই বলতে না চান আপনাকে বলতে বাধ্য করা হবে। আমাদের কেন্দ্রীয় সরকার এটা বোঝানোর চেষ্টা করছে যে এদেশে আর কোনো ফেডারাল স্ট্রাকচারের দরকারই নেই। এদেশে একটা ক্ষমতাশীল দল যদি কেন্দ্রে থাকে তাহলেই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার আমার কথা বলার সময় চলে এসছে, না কোনো রাজনৈতিক পরিসরে নয়, বরং নাগরিকভাবে। আসলে এদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিজেপি বা কংগ্রেস ছাড়া যে ছোট ছোট দলগুলো রয়েছে, এই এক দেশ আর এক নির্বাচন প্রস্তাব যদি লাগু হয় তাহলে তারা অস্তিত্বের সংকটে পড়বে। হয়তো দেখা যাবে কংগ্রেস আর বিজেপি ব্যতীত কোনো দলই থাকবে না, কারণ এত বড় নির্বাচন অনুষ্ঠিত করার মতো টাকা বিজেপি আর কংগ্রেস ছাড়া কোনো দলেরই নেই এই গোটা ভারতবর্ষে। এ বিষয়ে একটা কথা না বললেই নয়, আমাদের দেশের বিরোধীরা যেভাবে ছন্নছাড়া হয়ে রয়েছে, তারা কি আদেও এই সুবিশাল গেরুয়া শক্তির বিরুদ্ধে লড়াইতে আসতে পারবে, নাকি ব্যক্তিগত আর ছোট ছোট স্বার্থ দেখতে গিয়ে এই গোটা ভারতবর্ষ একদিন গেরুয়া বাহিনীর সামনে মাথা নোয়াবে?